শাহনুরের কথার পৃষ্ঠে সেলিম বলে ওঠে। সেইটা যে আর সম্ভব না এখন। সেলিমের কথার অর্থ শাহনুর বুঝতে না পেরে বলে ওঠে। কেন? শাহনুরের কথায় সেলিম নিজেকে ধাতস্থ করার চেষ্টা করে। তার ঠোঁটের কোণে মৃদু হাসির রেখা ফুটিয়ে কথা ঘুরিয়ে এসে বলে। ছোট্ট কুমারী, অনেক সময় হইয়া গেছে, আপনি মহলে ফিরা যান। আপনার দাসীরা আপনারে খুঁজতে বাইর হইয়া যাইব। সেলিমের সতর্কতায় শাহনুর হালকা বিরক্তির সুরে বলে। আচ্ছা যাচ্ছি, তবে আগে বলো তুমি আমাকে কবে মহলের বাইরে নিয়ে যাবে? শাহনুরের সরল প্রশ্নে সেলিম কিছুক্ষণ নীরব থাকে, গভীর চিন্তায় মগ্ন হয়ে অবশেষে সে বলে। যেই দিন সুযোগ হইব সেই দিন নিয়ে যাবো। রুকাইয়া তীক্ষ্ণ দৃষ্টিতে ভ্রুকুটি করে জবার দিকে তাকিয়ে আছে। গত 2 মাসের কঠোর অনুশীলনে জবা স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণ মুখস্থ করে আয়ত্ত করতে পেরেছে বটে, কিন্তু লিখতে গিয়ে যেন সে এক অদম্য বাধার সম্মুখীন। বিশেষত তালিবর্ষ, ক্ষীয়, বর্গীয় জ এর মতো কিছু হরফ তার মস্তিষ্কের অগোচরে থেকে যাচ্ছে বারবার। এরই ফলস্বরূপ রুকাইয়ার কঠোর শাসনের মাধ্যমে জবাকে তালিম দিচ্ছে। কাঠের সিলেটে অনবরত লিখতে ব্যস্ত জবা কখনো সিলেটের উপর মনোযোগ নিবদ্ধ করছে, তো কখনো চুপিসারে রুকাইয়ার মুখের অভিব্যক্তি লক্ষ্য করছে। জবার এমন আচরণ রুকাইয়ার চোখ এড়ায় না, তার ধৈর্যের ভাত ভেঙে যায় এবং এক তীব্র ধমকের সুরে বলে ওঠে। জবা, আর একবার যদি আমার দিকে তাকাও তবে আজই বড় ভাইজানকে জানিয়ে দেব তুমি আমার পড়া ঠিক মতো দিচ্ছ না। রুকাইয়ার এমন কথায় জবা ভয় পেয়ে যায়। মাথা নিচু করে সিলেটের দিকে তাকিয়ে সে কাপা গলায় বলে। আপা যান, আর তাকাবো না। তবুও ফুসো বাবুকে কিছু বলবেন না দয়া করে। উনি জানতে পারলে আমার আবার আমাকে শাস্তি দেবে। কেউ ফুসোবাবু শব্দটি রুকাইয়ার কর্ণে প্রতিধ্বনিত হতেই সে চোখ ছোট ছোট করে সন্দিহান দৃষ্টিতে জবার পানে তাকিয়ে বলে ওঠে। ফুসোবাবু কে? রুকের প্রশ্নে জবা ধরা পড়া চোরের ন্যায় অস্বস্তিতে পড়ে আমতামতা করে বলল। না। পরন্তু রুকাইয়ার নিশ্চিন্ত নির্বোধ নয়। তার তীক্ষ্ণ নজর ও বুদ্ধির কাছে এড়িয়ে যাওয়া জবার পক্ষে সহজ ছিল না। অবশেষে নিরুপায় হয়ে জবা একরকম আত্মসমর্পণের ভঙ্গিতে মৃদু কণ্ঠে বলে। আপনার বড় ভাইজান। এহেন কথা বলেই সে রুকাইয়ার সম্ভাব্য রাগের সম্মুখীন হওয়ার জন্য মানসিক প্রস্তুতি নিতে শুরু করে। কিন্তু জবার মুখ থেকে এমন উত্তর শুনে রুকাইয়া কয়েক মুহূর্ত হতবাক হয়ে তার দিকে তাকিয়ে হঠাৎ করে অট্টহাসিতে ফেটে পড়ে। রুকের হাসির আওয়াজে জবার মন খানিকটা শান্ত হলো। ফলস্বরূপ সেও মৃদু হাসিতে যোগ দিল, কিন্তু পরক্ষণেই রুকাইয়া নিজের হাসি থামিয়ে চোখ কটমট করে ধমকের সুরে বলে। থামো, এত বড় সাহস তোমার! তুমি এই মির্জারনগরের জমিদারকে ফুসোবাবু বলে ডেকেছো? রুকের কথায় জবা দ্রুত হাসি থামিয়ে কাচুমাচু হয়ে ভয়ার্ত স্বরে কিছু বলতে উদ্যত হতেই রুকেয়া আবারও উচ্ছ্বসিত হাসিতে ফেটে পড়ে বলে। বেশ ভালো নাম দিয়েছো জবা। এতদিন ধরে কেউ সাহস করেনি বড় ভাইজানের জন্য এমন ভয়ঙ্কর নাম রাখতে, অথচ তুমি তার অর্ধাঙ্গিনী। কি নিখুঁতভাবেই না তার নাম বিকৃত করলে। যদি ভাইজান কখনো জানতে পারে তবে তোমাকে নিশ্চয়ই শুলে চড়াবেন। রুকের এমন মন্তব্যে জবা আরো ভয়ে কুকড়ে গিয়ে মিনতির সুরে বলে। ভাইজান দয়া করে এই ব্যাপারে ওনাকে কিছু বলবেন না। জবার ভয়ার্ত মুখ দেখে রুকাইয়া স্নেহ মেশানো সান্ত্বনার সুরে বলল। বোকামি, আমি বড় ভাইজানকে কিছু বলবো না। তবে হ্যাঁ, আমার পড়া না দেওয়ার বিষয়টা অবশ্যই জানাবো। রুকের এহেন কথা শুনে জবা আরো বিব্রত হয়ে দ্রুত বলে উঠল। না না না, আপা যান, এই ব্যাপারে কিছু বলতে হবে না। আমি আগামীকাল থেকে ঠিকঠাক মতো সব পড়া দিব। জবার এমন প্রতিজ্ঞা শুনে রুকাইয়া মুচকি হেসে বলে। সত্যি তো? সত্যি। তবে ঠিক আছে, যাও, আজকের মতো তোমার ছুটি। ছুটি পেয়ে যাওয়া উৎফুল্লিত চিত্তে কক্ষ ত্যাগ করতেই রুকাইয়ার দৃষ্টি অনিমেষ হয়ে থাকে তার দিকে। মেয়েটিকে দেখতে যতটা নিষ্পাপ, তার হৃদয়ের কোমলতাও ততটাই গভীর। একে ভালো না বেশে থাকা যে প্রায় অসম্ভব। রুকাইয়ার মনে হয় যদি শেহবাজ মির্জা দাউ দাউ করে জ্বলতে থাকা আগুন হয়, তবে জবা তার বিপরীত এক স্নিগ্ধ স্রোতস্বিনী, শীতল, শান্ত, আরামদায়ক পানি। শেহবাজ যদি ধারালো কাটা হয়, তবে জবা সেই কাটার সঙ্গেই ফুটে থাকা এক সুবাসিত ফুল। কি অনবদ্য মিল দুজনের! রুকাইয়া আজ স্বীকার করতে বাধ্য হয়, জমিদার মশাই নিজের জন্য সত্যি উপযুক্ত এক অর্ধাঙ্গিনীকে বেছে নিয়েছেন। 2 মাস, এই সময়টা খুব দীর্ঘ না হলেও রুকাইয়ার জন্য এক বিশাল পরিবর্তনের কাল।
হৃদয় ভাঙার কষ্ট এখন আর তার পাঁজর ভেদ করে উঠে আসে না। মৃত্যুর ন্যায় যন্ত্রণা যা এক সময় তাকে তাড়া করত, তাও এখন একেবারে স্তব্ধ। রুকায়া উপলব্ধি করে আল্লাহর ইচ্ছা কত অসীম। আল্লাহ যেমন শেহবাজ মির্জার কঠিন বুকে কোমলতার সুর এনে দিতে জবা নামের এই ফুলটিকে তার জীবনে গেঁথে দিয়েছেন, ঠিক তেমনি রুকায়ার কষ্টের লাঘবও করেছেন। এক সকাল চিন্তার মাঝেই হঠাৎ রুকায়ার মস্তিষ্কে ভেসে ওঠে জুনায়েদের প্রতিচ্ছবি। মানুষটা এই 2 মাস তার সম্মুখে আসেনি, যাও দেখা হয়েছিল তাও কথা বিনিময় হয়নি একটিও। রুকায়া চিন্তা করে, মানুষটি কি তার কোনো কথায় কষ্ট পেয়ে নিজের দূরত্ব তৈরি করেছেন? কে জানে, জানলেও কি, তার চেয়ে ভালোই হয়েছে জুনায়েদ নিজেকে তার মতো অভাগিনীর থেকে দূরে রেখেছে। রুকায়া মানছে তার কষ্টটা এখন লাঘব হয়েছে, তাই বলে কি অন্যজনকে ভালোবাসার সেই মনটা তার আছে? নিশ্চয়ই নেই। তার ভালোবাসা যে ফুরিয়ে গেছে। নতুন করে কাউকে ভালোবাসার মন মানসিকতা কোনোটাই এখন নেই তার। ভাবনার গভীরে ডুবে থাকা রুকাইয়া ধীর পায়ে বারান্দায় গিয়ে দাঁড়ায়। তার মন হারিয়ে যায় অনন্ত শূন্যতায়। অন্যমনস্কভাবে সে দৃষ্টি তুলে চেয়ে থাকে অম্বরের দিকে। অম্বরটাও যেন আজ তার মতোই শূন্য, নীরব, গভীর এক নিস্তব্ধতায় আচ্ছন্ন। অন্যমনস্কতায় অম্বর থেকে দৃষ্টি সরিয়ে রুকাইয়ার চোখ হঠাৎই নিবদ্ধ হয় মহলের এক প্রান্তে। মুহূর্তেই তার বুকের ভিতর অদ্ভুত এক ধাক্কা লাগে। সেখানে দাঁড়িয়ে থাকা জুনায়েদকে দেখে এক দৃষ্টিতে তাকিয়ে আছে তার পানে, কিন্তু সেই চাহনিতে নেই কোনো উজ্জ্বলতা, নেই কোনো সজীবতার ছাপ। তার মুখ যেন এক ব্যথার প্রতিচ্ছবি হয়ে মলিনতায় ঢেকে গেছে। কেমন অগোছালো লাগছে মানুষটাকে। রুকায়া স্থির হয়ে দাঁড়িয়ে থাকে। জুনায়েদের চোখে প্রতিফলিত ব্যথার গভীরতা তার হৃদয়ে কম্পন জাগায়। বুকটা হাহাকারে ভরে ওঠে। নিজের মনের অগোচরে সে অস্পষ্টে বলে ওঠে, কি হয়েছে ওনার? প্রতিফলিত হচ্ছে এত কষ্ট এই চাউনিতে। রুকাইয়া প্রশ্ন করে, কিন্তু উত্তর পায় না। ফলস্বরূপ নিজের অস্থির বুকটাকে শান্ত করতে বারান্দা থেকে দ্রুত চলে যায় নিজ কক্ষে। তার এহেন অবজ্ঞা যেন এক শীতল শুল হয়ে বিদ্ধ করে জুনায়েদের হৃদয়। অনিচ্ছায় সত্ত্বেও তার চোখের কোণে জমে থাকা অমূল্য অশ্রুকণাগুলো ধীরে ধীরে গড়িয়ে পড়ে গালে। হ্যাঁ, সেই অশ্রু অমূল্য, কারণ পুরুষের চোখ সহজে ভিজে না। পুরুষের নয়ন হতে যদি কখনো নিঃশব্দে অশ্রু ঝরে, তবে তার মূল্য অন্য যে কোনো রত্নের চেয়েও বেশি। আর যার জন্য এ অশ্রু ঝরে, সে নারী কখনো অভাগিনী হতে পারে না। সে নিশ্চিতভাবে ভাগ্যবতী। তাই রুকাইয়া নিঃসন্দেহে ভাগ্যবতী রমণী। জুনায়েদ তার মলিন হাত দিয়ে চোখের জল মুছে নেয়। অভিমান মাখা কণ্ঠে যেন আকাশের উদ্দেশ্যে ফিসফিস করে বলে ওঠে, এত অপছন্দ তোমার আমাকে? খানিককাল তাকিয়ে থাকার কষ্টটুকু করতে পারলে না? কেন এত অবহেলা করছো আমায় রুকাইয়া? একটু কি ভালোবাসা যায় না আমায়? শুধু একটু। জুনাদের কণ্ঠস্বর কেঁপে ওঠে। নিজের বক্ষে সৃষ্ট ঝড়টাকে সামলে জুনায়েদ প্রস্থান করে সেখান থেকে। জুনায়েদের কণ্ঠস্বর কেঁপে ওঠে। নিজের বক্ষে সৃষ্ট ঝড়টাকে সামলে জুনায়েদ প্রস্থান করে সেখান হতে। জবা ছুটির আনন্দে উৎফুল্ল হয়ে শাহিনুরের কক্ষে গল্প করার উদ্দেশ্যে উচ্ছল পায়ে ছুটে যায়। হঠাৎ তার দৃষ্টি অন্যত্র নিবদ্ধ থাকার কারণে অজান্তেই ধাক্কা লেগে যায় সাহেলা বানুর সহিত। মুহূর্তে চমকে উঠে থমকে দাঁড়ায় জবা। নিজেকে সামনে নিয়ে সাহেলা বানুর রাগান্বিত মুখের দিকে তাকিয়ে বিনীতভাবে বলে ওঠে, চাচি যান, ক্ষমা করবেন, আমি দেখতে পাইনি। জবার এই ক্ষমা প্রার্থনায় সাহেলা বানুর মুখমণ্ডল আরো কঠিন হয়ে ওঠে। চোখমুখে বিরক্তির ছাপ ফুটিয়ে তিরিক্ষি কণ্ঠে বলে ওঠেন, দেখবেই বা কেমন করে? অল্প পানির মাছ যদি হঠাৎ গভীর পানিতে পড়ে তবে তো লাফালাফি করবেই। তোমারও অবস্থা তেমনই হয়েছে। ছোট লোকের মেয়ে হয়েও জমিদারের ঘরে বউ হয়ে এসেছো, তখন কিছুটা তো উড়বেই। সাহেলা বানুর এহেন তীক্ষ্ণ বাক্যবাণে জবা হতবাক। মাথা নিচু করে দুঃখ ভরাক্রান্ত মনে বলে, ক্ষমা করবেন চাচি যান, এমন ভুল আর হবে না। জবার বিনয়ী কথায় সাহেলা বানু আরো কঠোর হয়ে বলেন, আমাকে চাচিজান ডাকবে না। আমি তোমার মতো মেয়ের চাচিজান নই। আমিও বুঝি না বাপু, সে বাস কী করে তোমার মতো মেয়েকে পাঠ গ্রহণের তালিম দেওয়াচ্ছে। সেই মির্জানগরের জমিদারি চাইলেই দ্বিতীয় বিবাহ করতে পারে, শুধু শুধু কয়লাকে ঘষে সোনা কেন করতে চাইছে? তবে মানতেই হয়, ভালো বশ করেছো মেয়ে এই মির্জানগরের অধিপতিকে। বলতেই হয় তোমার এলেম আছে বহুত। কথাগুলো বলে সাহেলা বানু তীক্ষ্ণ চোখে তাকিয়ে বিদ্রুপপূর্ণ হাসি ছুঁড়ে সেখান থেকে প্রস্থান করেন। পেছনে রয়ে যায় কথার বিষে জর্জরিত জবা। সাহেলা বানুর অপমান জবার মনের গভীরে তীরের মতো বিদ্ধ হয়। তবে তার থেকেও বেশি ভয়াল হয়ে ওঠে শেহবাজের দ্বিতীয় বিবাহের সম্ভাবনার ছায়া।
জবার মন বিষণ্ণতায় আচ্ছন্ন হয়ে ওঠে, আর অন্তরের কোণে জেগে ওঠে এক অনির্বচনীয় শঙ্কা। সে মনে মনে ভাবে, উনি কি সত্যিই কাহিনীতে শোনা অন্যান্য জমিদারদের মতো আরও বিবাহ করবেন? যদি করেন তবে আমার কি হবে? আমাকে কি আব্বা আম্মার কাছে পাঠিয়ে দেবেন? যদি দেয় তবে আমারও তো খুশি হওয়ার কথা, কিন্তু আমি খুশি কেন হতে পারছি না? কেন? নিজেকে করা প্রশ্নগুলোর কোনো উত্তর খুঁজে পায় না জবা। প্রতিটি প্রশ্ন তার মনের গহীনে এক একটা তীক্ষ্ণ শলাকার মতো বিদ্ধ হয়, আর তার ভেতরে অজানা উদ্বেগের এক অস্থির স্রোত বইতে থাকে। 2 মাস পূর্বেও জবা নিজ পিতামাতার গৃহে ফিরতে কতটাই না উদ্বেগ ছিল, অথচ আজ শাহেলা বানুর তীক্ষ্ণ কথাগুলো তার আত্মায় দহন ছড়িয়ে দেয়। আর শেহবাজের দ্বিতীয় বিবাহের আশঙ্কা আর হৃদয়ের গভীরে এক শূন্যতার গভীর খাত তৈরি করে। কষ্ট, ভয় এবং অপরিচিত অনুভূতিগুলোর ভারে জবার মন ভেঙে পড়া এক প্রাচীন মসজিদের মতো হয়, যার প্রতিটি ইট তার অস্তিত্ব থেকে খসে পড়ছে নিঃশব্দে, নিঃসাহে, নিরুপায়ভাবে। কয়েক মুহূর্ত আগের প্রফুল্ল মন মুহূর্তেই বিষাদে ঘন মেঘে আচ্ছন্ন হয়ে পড়ে। এই পরিবর্তনের ভারে আর শাহনুরের কক্ষের দিকে অগ্রসর না হয়ে পরবর্তীতে নিজের কক্ষের পথ ধরে এগিয়ে যায় জবা। তবে নিজের কক্ষে পৌঁছানোর আগে পথ রোধ করে দাঁড়ায় তৌসিফ। সামনে কোনো পুরুষের উপস্থিতি অনুভব করে জবা দ্রুত মাথার ঘোমটাটি দীর্ঘ করে নিচু হয়ে পদচারণ করতে থাকে, কিন্তু হঠাৎ পেছন থেকে ভেসে আসে তৌসিফের কণ্ঠ। জবা, না মানে ভাবিজান, আপনি কি আম্মিজানের কথায় কষ্ট পেয়েছেন? তৌসিফের প্রশ্নে জবা এক মুহূর্তের জন্য থমকে দাঁড়ায়। মহলে তৌসিফের আগমন ঘটেছে প্রায় 2 মাস আগে। সে শুধু জানে তৌসিফ শাহেলা বানুর পুত্র, কিন্তু এই দীর্ঘ সময়েও তার সঙ্গে কোনোদিন একটিও বাক্য বিনিময় করেনি তৌসিফ। তাই আজ হঠাৎ করেই তার উদ্দেশ্যে এই আন্তরিক উক্তি জবার কাছে এক অপ্রত্যাশিত বিষয় মনে হলেও তা বিশেষ অস্বাভাবিক বা আপত্তিকর মনে হলো না। তাই স্বাভাবিকভাবেই জবা উত্তর দেয়। জি না ভাইজান। জবার প্রত্যুত্তরে তৌসিফ মুখে কুটিল হাসির রেখা ফুটিয়ে জবার সম্মুখে এসে দাঁড়িয়ে বলে ওঠে, মনে করা উচিত না ভাবিজান, কারণ আম্মিজান কিন্তু খুব একটা মিথ্যা বলেনি। তৌসিফের বলা কথায় জবা অবাক হয়ে তৌসিফের পানে একবার দৃষ্টি তাক করে ফের নতজানু হয়ে রয়। তখনই তৌসিফ নিজের সাফাই গাওয়ার মতো বলে ওঠে, কিছু মনে করবেন না, আমি আপনার ভালোর জন্যই কথাটা বলছি। দেখুন না, শেহবাজ মির্জানগরের জমিদার, সে চাইলে আপনার থেকেও রূপবতী, গুণবতী আর সুসম্ভ্রান্ত পরিবারের কাউকে বিয়ে করতে পারত, কিন্তু সে তা করেনি। কেন করেনি আপনি জানেন? শেহবাজের বিবাহের জন্য কত রাজ্য থেকে প্রস্তাব এসেছিল, কিন্তু সে তা সব প্রত্যাখ্যান করেছে। এহেন কথা বলে তৌসিফ একবার আর চোখে জবাকে দেখে নেয়, যেন তার কথার প্রভাব পরখ করতে চাইছে। এরপর কিছুটা রহস্যময় সুরে যোগ করে, তাই আমার মনে হয় শেহবাজের নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে আপনাকে বিয়ে করার। সে জ্ঞানী মানুষ, যা করেছে নিশ্চয়ই ভেবে চিন্তা করেছে, আর প্রয়োজন হলে নিশ্চয়ই দ্বিতীয় বিয়েও করবে। মাঝখান দিয়ে সব হারাবেন আপনি। উদ্দেশ্য আছে? তৌসিফের কথার তীক্ষ্ণতি জবার বক্ষপিঞ্জর ভেদ করে গভীরে প্রবেশ করে। নিজ মনে বলে ওঠে। অজানা এক ব্যথার স্রোতে জবার সারা দেহ শীতল কম্পনে আচ্ছন্ন হয়ে পড়ে। সে নিঃশব্দে স্থির হয়ে দাঁড়িয়ে থাকে, অথচ তার অভ্যন্তরে চলছে এক প্রলয়। তৌসিফের মুখে একটি দুর্বোধ্য চক্রাকারে হাসি ফুটে ওঠে এবং সে জবাকে গভীরভাবে পর্যবেক্ষণ করে। তার চোখে এক নির্মম তৃপ্তির ঝলক, আর মনে মনে সে বলেই ফেলে, তীর সঠিক লোককে আঘাত করেছে। নিশ্চিন্তা থেকে বের হয়ে তৌসিফ ফের বলে ওঠে, তাই এখন থেকেই নিজেকে প্রস্তুত করুন সকল কষ্ট সহ্য করতে। তৌসিফের কথায় জবা একবার তার পানে চেয়ে কোনো কথা না বলে প্রস্থান করে সেখান হতে। তৌসিফ জবার প্রস্থানের পানে চেয়ে উচ্চস্বরে বলে ওঠে, ভাবিজান, আপনার কোনো বিষয়ে কষ্ট হলে নির্দ্বিধায় আমাকে জানাবেন। আপনার সেবায় নিজেকে নিয়োজিত করতে স্বচ্ছন্দে বোধ করবে। তৌসিফের কথায় জবা কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে সোজা চলে যায় নিজ কক্ষে। তৌসিফ জবার প্রস্থানের পানে চেয়ে হিসিয়ে বলে ওঠে, শেহবাজের সুন্দরী বোকা ফুল, যা বলেছি তাই বিশ্বাস করেছে। বোকা মেয়ে, এই 2 মাসে আমি বুঝে গিয়েছি তুমি শেহবাজের জন্য ঠিক কতটা গুরুত্বপূর্ণ। তোমাদের দুজনের বিচ্ছেদ মানেই শেহবাজের শুধু ভেঙে পড়া না, বরং ধ্বংস হওয়া। এতদিন শেহবাজের কোনো দুর্বলতা আমার জানা ছিল না, কিন্তু এখন আমার সব জানা। তাই এখন তাকে হারাতে খুব একটা কষ্ট হবে না। ইস, বেচারা শেহবাজ নিজের প্রাণভোমরার সামনেও নিজ অনুভূতি প্রকাশ করে না। হা হা,
তোমার এই গোমট স্বভাবই তোমাদের বিচ্ছেদের কারণ বানাবো আমি। তোমার ফুলকে আমি আমার কষ্ট করে দেব তোমার প্রতিনিয়ত। এটা আমার ওয়াদা নিজের কাছে। কথাগুলো বলেই উচ্চস্বরে হাসতে থাকে তৌসিফ। দরবার কক্ষে নেমে এসেছে গভীর এক নিস্তব্ধতা। গুমোট বাতাসে প্রতিটি শ্বাস আটকে গেছে, আর পরিবেশ ভারী হয়ে উঠেছে অদৃশ্য আতঙ্কে। রাজ্যের কর আদায়ের আলোচনা শেষ করে এবার দরবারের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে ঘটে যাওয়া সেই নির্মম খুনের প্রসঙ্গ। গভীর দৃষ্টিতে চারপাশ জরিপ করে শেহবাজ কঠিন কণ্ঠে প্রশ্ন ছুড়ে। খুনির সন্ধান কত দূরে গিয়েছে? এর প্রশ্নে দরবারে নেমে এলো আরও গভীর নীরবতা। শেষে এক সভাসদ সাহস করে উঠে দাঁড়ালেন। কণ্ঠে ভীতি আর সংকোচ মিশে তিনি বললেন, হুজুর, গত 2 মাসে আর কোনো খুনের ঘটনা ঘটেনি, সেই কারণে নতুন কোনো তথ্য আমরা উদ্ঘাটন করতে পারিনি। সভাসদের কথা শুনে শেহবাজের মুখে তীব্র অসন্তোষের ছাপ ফুটে ওঠে। তার দৃষ্টি শীতল অথচ দহনকারী। গর্জে উঠে সে বলে, আপনারা কি বলতে চাইছেন যে নতুন কোনো তথ্য পাওয়ার জন্য আমাদের আরও একটা খুনের অপেক্ষা করতে হবে? তার তীক্ষ্ণ প্রশ্নে পুরো দরবার মুহূর্তেই স্তব্ধ। সভাসদেরা ভয়ে মাথা নত করল। শেহবাজের চোখে ক্রোধ আর কণ্ঠে দৃঢ় আদেশ প্রতিধ্বনিত হলো। আর একটি খুন সংগঠিত হওয়ার আগে আমি খুনিকে আমার সম্মুখে চাই। তার কথাগুলো বজ্রের মতো আঘাত হানে দরবারের নির্জন পরিবেশে। এরপর শেহবাজ কোনো দিকে না তাকিয়ে দরবার কক্ষ ত্যাগ করে। তার পদচারণার গভীর ধ্বনি গুমোট নীরবতায় প্রতিধ্বনিত তুলে পেছনে রেখে যায় নতজানো স্তব্ধ দরবার। সময়ের অচল ধারা বেয়ে সূর্য তার অগ্নিময় গৌরব হারিয়ে পশ্চিম আকাশে লুকিয়েছে অনেক আগেই। সেলিম বাগানের কাজ সেরে মহল ত্যাগের পূর্বে স্থির দৃষ্টিতে শাহনূরের জানালার দিকে তাকিয়ে থাকে, শুধু একবার তার মুখশ্রী দেখার আকাঙ্ক্ষায়। মহল থেকে প্রস্থান মানেই এক দীর্ঘ প্রতীক্ষার সূচনা। হয়তো আগামীকাল আবার দেখা হবে, কিন্তু সেলিমের অস্থির হৃদয় চায় প্রতিটি নিঃশ্বাসে যেন শাহনূরের মুখচ্ছবি মিশে থাকে। অথচ যখনই শাহনূর তার নিকটবর্তী হয়, সেলিম তাকে অজুহাতের বেড়াজালে দূরে ঠেলে দেয়। তাহলে কি অধিকার তার শাহনূরকে নিয়ে এভাবে ভাবার? সেলিম জানে শাহনূর তার যতটা কাছে আসবে ততটাই পড়তে হবে তাকে, কারণ সূর্যের দাহকে এড়ানো সম্ভব নয়। তাই সেলিম দিনের পর দিন শাহনূরকে দূরে সরিয়ে রাখার কঠোর সিদ্ধান্তে অটল থাকে। তবে দূরত্ব কি হৃদয়ের আকাঙ্ক্ষাকে থামাতে পারে? প্রতিদিন মহল ছাড়ার আগে সেলিম গোপনে জানালার কাছে উকি দেয়, তার প্রতীক্ষার প্রতিদান হিসেবে এক ঝলক শাহনূরের মুখ দেখার আশায়। কখনো সে সেই প্রতীক্ষার তৃপ্তি পায়, কখনো শুধু নীরব অন্ধকারে নিমজ্জিত হয়। যেদিন শাহনূরকে দেখে সেদিন তার মুখে সূক্ষ্ম এক হাসির রেখা ফুটে ওঠে, আর যেদিন দেখে না সেদিন বিষণ্ণতা যেন তার হৃদয় ভেদ করে বাগানের প্রতিটি পত্রে ছড়িয়ে পড়ে। তবুও সেলিম নীরবে এই একতরফা ভালোবাসার দাবানলে নিজেকে জ্বালিয়ে বিলীন করে চলেছে। ভালোবাসা তখনই পূর্ণতার রূপ পায় যখন দুটি হৃদয় একসঙ্গে স্পন্দিত হয়, একে অপরের অস্তিত্বে নিজেকে খুঁজে পায়। কিন্তু একতরফা ভালোবাসা তা তো নিঃশেষ করার এক নির্দয় প্রতিক্রিয়া, যা ধিকে ধিকে জ্বলে মানুষকে ভস্মে পরিণত করে। তবে সেলিমের ভালোবাসা কি সাধারণ একতরফা ভালোবাসার তুল্য? একতরফা ভালোবাসায় অন্তত পূর্ণতার এক ক্ষীণ প্রতীক্ষা থাকে, এক অস্পষ্ট আশা থাকে প্রাপ্তির। কিন্তু সেলিমের ভালোবাসা তা তো এক শূন্যতার সঙ্গে যুদ্ধ, যেখানে না আছে আশা, না আছে প্রাপ্তির কোনো প্রতিশ্রুতি। তার এই ভালোবাসা অস্তিত্বহীনতার এক সীমাহীন গভীরতা, যেখানে ভালোবাসার আলো পৌঁছায় না, শুধুই ত্যাগ, তৃষ্ণা আর নিঃশব্দ যন্ত্রণা। বহু প্রতীক্ষার পর জানালার সম্মুখে আশার এক নতুন আলো হয়ে শাহনূরের আগমন ঘটে। দীর্ঘ সময় ধরে সেলিমের মনির মুখে অবশেষে ফুটে ওঠে হাসি। মুগ্ধ নয়নে সে দূর থেকে তাকিয়ে থাকে শাহনূরের দিকে। এ যেন অপরিমেয় সৌন্দর্যের চিরন্তন দর্শন, যা সেলিমের নিকট অপূর্ব আরাধ্য। শাহনূরের অবুঝ অস্পষ্ট চাহনি আকাশের দিকে নিবদ্ধ, যেন এক অনির্দিষ্ট প্রত্যাশার মগ্ন। হঠাৎ আকাশে এক ঝাঁক পাখির উড়াল দৃশ্যমান হলে শাহনূর তীব্র উদ্দীপনায় হাততালি দিয়ে তাদের সাথে দুহাত প্রসারিত করে, যেন নিজেও সেই পাখিদের সঙ্গে হারিয়ে যেতে চায় দূর অগ্রগামী অম্বরের মধ্যে। ঠিক তখনই সেলিমের মস্তিষ্কে প্রবলভাবে গেঁথে ওঠে শাহনূরের বলা সেই কথা, আমাকে মহলের বাইরে কবে নিয়ে যাবে সেলিম? যে প্রশ্ন তার হৃদয়কে ব্যথিত করে এবং গভীর এক ব্যাকুলতা সৃষ্টি করে। বুকের গহনে এক অশান্ত শিহরণ বয়ে যায়, আর সেলিম নিরন্তরভাবে বলে, আমি আপনারে মহলের বাইরে লইয়া যামু ছোট্ট কুমারী, শুধু একটা সুযোগ পাই
আপনারা যত দ্রুত যাইতে চাইবেন আমি তত দ্রুত লইয়া যাবো আপনারে। এতে যদি আমার শাস্তিও হয় তাও আমি মাথা ফাইতা নেবলমু। সেলিমের উচ্চারিত বাণীর মধ্যে আগমন ঘটে তার পিতা আব্দুল রহমানের। তিনি পুত্রের মুখে এহেন কথা শুনে চিন্তিত হয়ে বলে ওঠেন। বাজান, তুই ভুল পথে আগাইতেছস। সেলিম নিজ পিতার কণ্ঠস্বর শুনে নিজ ধ্যান ভেঙে বলে ওঠে। আব্বা, আপনার চিন্তা কইরেন না। পুত্রের প্রশ্নে আব্দুল বলে ওঠেন। সেলিম, আমি অনেক দিন ধইরাই তোর চলাচল লক্ষ্য করছি বাজান। তোর এই অনুভূতির শাস্তি কতটা ভয়ঙ্কর হইতে পারে তা তুই জানোস না। তোর ভুলের শাস্তি আমরা সবাই পামু। তুই ছোট কুমারের সাথে আর মেলামেশা করবি না। চল আমার লগে বাড়িতে। পিতার কথায় সেলিম দীর্ঘশ্বাস ত্যাগ করে বলে ওঠে। আমার লইগা? আমি জানি আমি কি করতেছি। আমি এমন কোনো কাজ করব না যা আমার পরিবারের ক্ষতিকারণ হবে। তাইলে তুই আমার ওয়াদা দে, তুই ছোট কুমারের মহলের বাইরে লইয়া যাবি না। পিতার কঠোর নির্দেশে সেলিম বিভ্রান্ত হয়ে পড়ে। মুহূর্তের জন্য তার দৃষ্টি স্থির হয়ে যায় শাহনুরের জানালার দিকে। তখনই আব্দুল রহমান ফের কিছু বলার জন্য মুখ খোলার আগেই প্রহরীর আগমন ঘটে। গম্ভীর কণ্ঠে প্রহরী বলে। প্রহরীর আগমনে সেলিম স্বস্তির নিঃশ্বাস ত্যাগ করে নিজ পিতার হাত ধরে বেরিয়ে যায় মহল হতে। শেহবাজ তার প্রতিদিনের দায়িত্ব পালনের ক্লান্তি মুছে ধীর পায়ে নিজের কক্ষে প্রবেশ করে। প্রবেশ করতে তার দৃষ্টি থমকে যায়। জবা মেঝেতে বসে গভীর চিন্তায় নিমগ্ন। কাঠের সিলেটটির দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। তার অব্যক্ত অবস্থায় এক ধরনের বিষণ্ণতার ছাপ স্পষ্ট। শেহবাজ মুহূর্তের জন্য দূর থেকে তাকে পর্যবেক্ষণ করে, যেন জবার ভেতরের অনুভূতিগুলো উপলব্ধি করার চেষ্টা করছে। অতঃপর নিঃশব্দে ধীরে ধীরে তার নিকট এগিয়ে যায়। জবার অতীব নিকটে পৌঁছে শেহবাজের দৃষ্টি স্থির হয় জবার হাতে ধরে রাখা সিলেটের ওপর। সেখানে রয়েছে অসংখ্য অসম্পূর্ণ অক্ষরের চিহ্ন। প্রতিটি দাগই বলে দেয় তার অগণিত চেষ্টার কথা, যা বারংবার ব্যর্থতায় পরিণত হয়েছে। এহেন দৃশ্য দেখে শেহবাজের কঠোর অভিব্যক্তির আড়ালে একরকম নীরব সহানুভূতির সঞ্চার হয়। সেভাবে এই ব্যর্থতাই হয়তো জবার অস্থিরতার কারণ। গভীর চিন্তায় নিমগ্ন এই জবাকে দেখে তার কঠোর মুখাবয়বে এক ধরনের মৃদু হাসি খেলে যায়। নিঃশব্দে পেছনে বসে শেহবাজ নিজের বলিষ্ঠ হাতে জবার কোমল কটিদেশ আলতোভাবে স্পর্শ করে। আকস্মিকভাবে তাকে নিজের কোলে টেনে নেয়। জবা চমকে ওঠে। পেছনে ফিরে তাকালে তার দৃষ্টি আটকে যায় শেহবাজের গভীর অথচ নির্লিপ্ত চোখে। সে দৃষ্টির গভীরতায় লুকিয়ে আছে এক ধরনের অদ্ভুত মায়া। কয়েক মুহূর্ত স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকার পর জবা হঠাৎ করে নিজেকে গুটিয়ে নেয়। তার মাথায় সামনে নামিয়ে নিয়ে নিস্তব্ধ হয়ে শক্তভাবে নড়চড়হীন বসে থাকে, যেন নিজের অনুভূতিকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। শেহবাজ জবার নিস্তব্ধতাকে তোয়াক্কা না করে জবার নরম হাত নিজের মুঠোয় নেয়। তার মুঠোর দৃঢ়তা এবং স্নেহ মিশ্রিত উষ্ণতা জবার মনে অস্থিরতার সঞ্চার করে। সিলেটটির দিকে তাকিয়ে শেহবাজ একটি অক্ষর লেখার উদ্যোগ নেয়। তালবর্ষ অক্ষরটি ধীরে ধীরে তার নিজের হাতে লিখতে শুরু করে এবং জবাকে তা অনুসরণ করতে নির্দেশ দেয়। এই অনন্য মুহূর্তে জবার মনে ক্রমেই স্পষ্ট হয়ে ওঠে শেহবাজের উদ্দেশ্য। নিজেকে সংযত করে জবা তার নির্দেশিত পথে মনোযোগী হয়। তখনই শেহবাজ নিজের হাতের আঙুল ঘোরাতে ঘোরাতে তার গম্ভীর পুরুষালী কণ্ঠে বলে ওঠে। বোকা ফুল, তোমার লজ্জা পাওয়া উচিত। নিজের অর্ধাঙ্গে নামের প্রথম অক্ষরটিও লিখতে পারো না। শেহবাজের এহেন গম্ভীর কথায় জবার হাত থেমে যায়। হঠাৎ তার স্মৃতিচারিত হয় তৌসিফের বলা কথাগুলো। মুহূর্তেই জবা কোনো কিছু না ভেবে শেহবাজের কোল থেকে উঠে দাঁড়ায়। জবার আচরণের এই আকস্মিক পরিবর্তনে শেহবাজের ভ্রু গভীর কুঞ্চনে বাঁক নেয়। তার চোখের মধ্যে এক ঝলক ক্ষোভের ছায়া স্পষ্ট হয়ে ওঠে। প্রতি চোয়াল শক্ত করে। তার গম্ভীর কণ্ঠে বজ্রের মতো ধ্বনিত হয়। জবা ফুল, আমি আপনাকে সতর্ক করেছিলাম নিজেকে এভাবে আমার কাছ থেকে ছাড়িয়ে নেওয়ার দুঃসাহস না করতে। শেহবাজের কণ্ঠস্বরে থাকা দৃঢ়তা এবং অপ্রত্যাশিত হুমকির সুর জবার মনে অদ্ভুত আতঙ্কের সৃষ্টি করে। তার পা থেমে যায়। এই 2 মাসের অভিজ্ঞতায় সে এতটুকু শিখেছে, যখনই তার স্বামী তার প্রতি প্রবল রাগে মগ্ন হয়, তখনই তিনি তুমি সমর্থন থেকে আপনিতে পৌঁছে যান। এই স্বভাবগত পরিবর্তনই শেহবাজের অন্তর্গত ক্রোধের গভীরতা জানিয়ে দেয়। জবা স্পষ্ট বুঝতে পারে তার আচরণে শেহবাজ প্রচণ্ড অসন্তুষ্ট। তার মনের গভীরে এক প্রকার অস্বস্তি তৈরি হয়, যা তাকে ক্রমাগত বিচলিত করে তোলে।
তবুও জবা নিজেকে ধাতস্থ করে প্রথমবারের ন্যায় শেহবাজের উদ্দেশ্যে প্রশ্ন ছড়ে। আপনি কেন বিবাহ করেছেন? আকস্মাৎ জবার এহেন প্রশ্নে শেহবাজ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে কিছুটা অবাক হয়ে প্রশ্ন করে ওঠে। হঠাৎ এই প্রশ্ন উদয়ের কারণ? শেহবাজের প্রশ্নে জবা স্থির হয়ে যায়। কি উত্তর দেবে সে? মনের ভেতর অনবরত প্রশ্ন আর দ্বিধার ঢেউ আশ্রে পড়তে থাকে। এমন সময় শেহবাজ ধীর পায়ে তার দিকে এগিয়ে আসে। শেহবাজের প্রতিটি পদক্ষেপ যেন নিঃশব্দে শ্বাসরুদ্ধ পরিবেশ সৃষ্টি করে। তার বাজ পাখির ন্যায় তীক্ষ্ণ দৃষ্টি জবার মুখে নিবদ্ধ। উত্তর জানার প্রতীক্ষায় শেহবাজ এতটা কাছে এসে দাঁড়ায় যে তার উপস্থিতির তীব্রতায় জবার শ্বাস ভারী হয়ে ওঠে। ফলস্বরূপ তার ভিতর হৃদয় কানে কানে বলে, চুপ থাক জবা, কিছু বলার প্রয়োজন নেই। অথচ তার গভীর নারীত্ব জেগে উঠে জানতে চায় শেহবাজের তাকে বিয়ে করার কারণ। তাই জবা তার ভীতু মনকে দূরে ঠেলে বলে ওঠে, আপনার জন্য তো অনেক গুণবতী সুন্দরী নারীর বিবাহের প্রস্তাব এসেছিল, তবে তাদের বিবাহ না করে আমায় কেন করলেন? জবার পুনরাবৃত্ত প্রশ্নে শেহবাজের তীক্ষ্ণ ও বিচক্ষণ মন বুঝে যায় তার বিবাহ সংক্রান্ত বিষয়ে কেউ না কেউ জবাকে কিছু বলেছে। তার ভ্রুতে রাগের ছাপ স্পষ্ট এবং দৃষ্টিতে ঝলকায় এক গভীর অস্থিরতা। অবশেষে সে গম্ভীর কণ্ঠে বলে ওঠে, তবে তুমি কি চাইছো আমি তাদের বিবাহ করি? শেহবাজের এই নির্মম প্রশ্ন জবার কোমল হৃদয়ে গভীর ব্যথার সূচনা করে। সদ্য তার অগোচরে শেহবাজের প্রতি যে এক অজানা অনুভূতি জন্মেছে সেটি তাকে গ্রাস করতে শুরু করে। কেন সে এই নিষ্ঠুর জমিদারকে অন্য কারোর সঙ্গে ভাবতে পারছে না তা বুঝতে না পেরে তার ভেতরে এক অবাঞ্ছিত কষ্ট দানা বাঁধছে। হঠাৎই জবার মায়াময় নয়ন থেকে নিঃশব্দে গড়িয়ে পড়ে দুফোঁটা অশ্রু। শেহবাজের চক্ষু এড়িয়ে যায় না সেই অশ্রু। মুহূর্তে তার কঠিন হৃদয় নরম হয়ে ওঠে। আর জবার এমন অসহায় অবস্থা তাকে ভিতরে ভিতরে নাড়িয়ে দেয়। নিজেকে সামলে কিছু বলতে যাওয়ার আগেই জবা আবেগে অন্ধ হয়ে এমন কথা বলে বসে যা বলা তার জন্য একেবারেই বারণ। আমি আর আপনার সঙ্গে থাকবো না, আমাকে আব্বা আমার কাছে যেতে হবে। জবার এই কথা শেহবাজের রাগের আগুনে ঘি ঢালার ন্যায় সাব্যস্ত হয়। তার চোখ দুটি দহনশীল অগ্নি হয়ে ওঠে। ক্রোধের চূড়ান্ত পর্যায়ে গিয়ে সে জবার কোমল থুতনি চেপে ধরে দাঁতে দাঁত পিষে বলে ওঠে, কি বললেন? আবার বলুন তো জবা ফুল। শেহবাজের এমন রুদ্ধ রূপ দেখে জবা ভয়ে থরথর করে কাঁপতে থাকে। সে শেহবাজকে রাখতে দেখেছে, কিন্তু তার সঙ্গে এমন ভয়ঙ্কর আচরণ এখনো অবধি কখনো করতে দেখেনি। তবুও জবা থুতনির ব্যথায় আর আবেগের বশে তার কণ্ঠস্বরকে আটকে রাখতে পারে না। আমি থাকবো না আপনার সাথে, আপনি ভালো না। জবার এহেন কথায় শেহবাজ চোখ কঠোরভাবে বন্ধ করে ক্রমাগত দমন করার চেষ্টা করে নিজের ক্রোধ। কিন্তু জবার অবাধ্য কথাগুলো যেন তপ্ত আগুনের মতো তার ধৈর্যের শেষ সীমানায় আঘাত হানে। গভীর এক দীর্ঘশ্বাসের পরেও ক্রোধ নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়ে সে জবাকে এক ঝটকায় সরিয়ে দিয়ে বজ্র কণ্ঠে বলে ওঠে, কি বললেন? থাকবেন না আমার সাথে? আমি খারাপ? মস্ত বড় ভুল কথা বলে ফেলেছেন জবা ফুল। এর শাস্তি তো আপনাকে পেতেই হবে। তার কণ্ঠস্বরে রাগের প্রতিধ্বনি যেন চারিপাশের বাতাসকে কাঁপিয়ে তোলে। শেহবাজ জবার কোমল হাত নিজের শক্ত হাতের মাঝে জোরে চেপে ধরে এমনভাবে যেন পৃথিবীর কোনো শক্তি তা ছাড়াতে অক্ষম। তার চোখে অগ্নিশিখার দাহ স্পষ্ট, আর ঠোঁটের কোণে ফুটে ওঠে শীতল নির্মম এক হাসি। অতপর আরও কাছে ঝুঁকে গভীর ও শীতল স্বরে ঘোষণা করে, আমার থেকে রেহাই আপনি কোনো ক্রমেই পাবেন না। আমার মতো খারাপ মানুষের সাথে মৃত্যুর আগ পর্যন্ত থাকতে হবে আপনার। কথাগুলো বলেই শেহবাজ জবার হাত ধরে মহলের ভেতর থেকে টেনে নিয়ে যেতে থাকে। তার কঠোর মুখাবয়ব থেকে যেন আগুন জ্বলছে। জবার ব্যথা আর্তনাদ হয়ে বের হলেও শেহবাজ তার কোনো তোয়াক্কা করেনি। তার চোখে কেবল সিদ্ধান্তের দৃঢ়তা আর রাগের ঝলক। মহলের দাস দাসীরা শেহবাজের এহেন রূপে ভয়ে মুখ লুকিয়ে নিজেদের কাছ থেকে দূরে সরে যায়। শেহবাজ মহলের বিশাল ফটকের বাইরে গিয়ে জবার হাতটি এমনভাবে ছুঁড়ে দেয় যেন তার কোনো গুরুত্ব নেই। জবা ভারসাম্য হারিয়ে মাটিতে পড়ে যায়। ঠান্ডা মাটি যেন তার শরীরকে চাবুকের মতো আঘাত করে। জবা মাটি ধরে উঠে দাঁড়ায়। তখনই শেহবাজ কঠিন কণ্ঠে বলে ওঠে, আপনার শাস্তি এখানেই শেষ নয়। সারা রাত আপনি এখানেই থাকবেন। এই সময়ের মধ্যে নিজের ভুল বোঝার চেষ্টা করবেন, আর ছেড়ে যাওয়ার চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলবেন। আমার ধৈর্যের সীমা নিয়ে আর খেলবেন না জবা ফুল।
তার কণ্ঠের হিম শীতলতা জবার রক্ত কণিকায় পর্যন্ত বরফ জমানো শীতল অনুভূতি সৃষ্টি করে। কথা বলার সাহস সঞ্চয় করতে গিয়ে জবা শ্বাসরুদ্ধ হয়ে পড়ে। নিজ কক্ষের বারান্দায় দাঁড়িয়ে রুকাইয়া পুরো দৃশ্যটি নীরবে প্রত্যক্ষ করছিল। শেহবাজের এমন রূঢ় আচরণ তার মনের গভীরে অস্থিরতার ঢেউ তোলে। পরিস্থিতির তীব্রতা বুঝে সে দ্রুত জবার নিকট যাওয়ার প্রত্যাশায় ছুটে যায়। এহেন সময় আলিয়া বানু ও সাহেলা বানু সেখানে এসে উপস্থিত হলেন। আলিয়া বানু জবাকে এমন বিধ্বস্ত অবস্থায় দেখে বিচলিত হলেন। কিছু বলতে এগিয়ে এলেও শেহবাজের রক্তলাল দৃষ্টি তার দিকে পড়তেই তার পদসঞ্চালন থেমে গেল। চোখের ভাষায় শেহবাজের নিষ্ঠুরতা তাকে এক অদ্ভুত ভয়গ্রস্ততায় আবদ্ধ করল। অদৃশ্য কিছু ভেবে কয়েক পা পিছিয়ে গিয়ে তিনি নিঃশব্দে দাঁড়ালেন। অন্যদিকে সাহেলা বানু জবার এই করুণ দশা দেখে ঠোঁটের কোণে এক নিঃশব্দ মুচকি হাসি ফুটিয়ে তুললেন। তার চোখে যেন বিজয়ের এক প্রচ্ছন্ন আনন্দ। সেই স্থানে উপস্থিত থেকে ঘটে যাওয়া সকল ঘটনা নীরবে প্রত্যক্ষ করেও জুনায়েদ নিরুত্তর রইল। তার মুখে কোনো আবেগ ফুটে উঠল না। শেহবাজ একবারও পেছন ফিরে তাকালো না। রুদ্র পদক্ষেপে মহলের ভেতরে চলে গেল। তার অমোঘ উপস্থিতি যেন চারিপাশে বজ্রপাতের মতো থমথমে নীরবতা তৈরি করে গেল। তখনই রুকাইয়া সেখানে এসে জবাকে দেখে থমকে যায়। তার ফ্যাকাশে মুখশ্রী, চোখের কোণে জমে থাকা জল এবং ঠান্ডায় কাঁপতে থাকা দেহ তাকে ভেতর থেকে নাড়িয়ে দিল। রুকাইয়ার কর্ণে ভেসে এলো অস্পষ্ট গুঞ্জন। রুকাইয়া এক মুহূর্ত দ্বিধা না করে শেহবাজের কক্ষের দিকে দ্রুত পা বাড়ালো। তার এমন আচরণ দেখে চিন্তায় পড়ে গেল জুনায়েদ। ফলশ্রুতিতে সেও পদচারণ করল রুকাইয়ার পিছু। অন্যদিকে শীতল বাতাস জবার ক্ষতবিক্ষত আত্মায় নতুন করে আঘাত করছিল। কি থেকে কি হয়ে গেল সেই বিষয় জবার এখনো বোধগম্য হচ্ছে না। পৃথিবীর সমস্ত শব্দ যেন থেমে গেছে। মহলের বাইরে কালো অন্ধকার তাকে আরও একা করে তুলল। জবা অনুভব করল এই বিশাল দুনিয়ায় সে নিঃসঙ্গ, একাকী। শেহবাজ নিজের কক্ষে অস্থিরভাবে পায়চারি করছে। তার চোখে মুখে ক্রোধের এক অগ্নিকুণ্ড জ্বলছে। সে নিজেকে নিয়ন্ত্রণের জন্য আপ্রাণ চেষ্টা করলেও ব্যর্থ হচ্ছে। ঠিক তখনই কোনো প্রকার দরজায় করাঘাত ছাড়া রুকাইয়া দরজা ঠেলে প্রবেশ করে। তার কণ্ঠে স্পষ্ট সাহসের ঝলক। ভাইজান, আপনি যা করেছেন তা কি সঠিক? রুকাইয়ার সরাসরি প্রশ্ন শেহবাজের রাগকে আরও উস্কে দিল। তার চোখে তীব্র বিদ্যুৎ আর কণ্ঠে বজ্রের গর্জন। রুকাইয়া, তুমি হয়তো ভুলে যাচ্ছ তুমি কাকে প্রশ্ন করছো। শেহবাজের ভয়াল চেহারা এবং কঠিন কণ্ঠে রুকাইয়ার হৃদয় কেঁপে উঠলেও সে সাহস ধরে রেখে বলল, ভাইজান, আমাকে ক্ষমা করবেন, আমি আপনাকে রাগাতে আসিনি। ভাইজান, আমাকে ক্ষমা করবেন, আমি আপনাকে রাগাতে এখানে আসিনি। যা ঘটেছে তার সামান্য অংশই দেখেছি, আর তাতেই আপনার ক্রোধের কারণ কিছুটা হলেও বুঝতে পেরেছি। কিন্তু আপনি এত বিচক্ষণ হয়েও এটা বুঝতে পারছেন না। জবা যা বলেছে তা কেবল আপনার প্রতি তার গভীর অনুভূতির কারণে। এই 2 মাসে কি জবার পরিবর্তন আপনার চোখে পড়েনি? শেহবাজ কিছুক্ষণ নিঃশব্দে তাকিয়ে রুকাইয়ার কথা শুনে তার ঠোঁটের কোণে এক কঠিন হাসি খেলে যায়। এরপর তীক্ষ্ণ দৃষ্টিতে রুকাইয়ার দিকে তাকিয়ে বলে, তোমার কি মনে হয় আমি তার অনুভূতির ব্যাপারে অজ্ঞাত? যে চোখে আমি আমার প্রতি ভয়, ঘৃণা আর রাগ দেখেছি, সেই চোখে সৃষ্টি গভীর অনুভূতি আমি দেখব না? রুকাইয়া হতচকিত হয়ে বলে, তাহলে? শেহবাজের কণ্ঠ এবার আরো গভীর আর কঠোর হয়ে ওঠে। আমাকে ছেড়ে যাওয়ার চিন্তার পেছনে তার যে অনুভূতি কাজ করুক, তা আমার কাছে এক গুরুতর অপরাধ। সে আমাকে ভালোবাসুক কিংবা ঘৃণা করুক, তা আমার কাছে গুরুত্বহীন। কিন্তু আমাকে ত্যাগ করার কথা সে যদি স্বপ্নেও ভাবে, তার জন্য কঠিন শাস্তি অপরিহার্য। শেহবাজের কণ্ঠে এমন শীতল রোষ ছিল যে রুকাইয়া কিছু বলার জন্য মুখ খুলতেই শেহবাজ নিজের হাত তুলে তাকে থামিয়ে বলে, আর একটিও কথা নয় রুকাইয়া, আমি এই বিষয়ে আর কিছু শুনতে চাই না। তুমি এখনই আমার কক্ষ থেকে বের হয়ে যাও। রুকাইয়া হতভম্ব হয়ে কিছু বলতে চেয়েও শেহবাজের ভয়াল দৃষ্টির সামনে থেমে গেল। নিঃশব্দে মাথা নিচু করে কক্ষ থেকে বেরোতে গিয়েও একবার থেমে রুকাইয়া বলে ওঠে, ভাইজান, একদিন আপনি মহব্বতকে নিকৃষ্টতম শব্দ বলে উল্লেখ করেছিলেন, কিন্তু আজ দেখুন সেই মহব্বতেই আপনি কঠিনভাবে পড়েছেন। আমার থেকেও গভীর মহব্বতে পড়েছেন আপনি। বলেই মুখে মৃদু হাসির রেখা ফুটিয়ে রুকাইয়া এক মুহূর্ত না দাঁড়িয়ে প্রস্থান করে সেখান হতে। পেছনে রেখে যায় বাকরুদ্ধ হয়ে থাকা মির্জানগরের অধিপতিকে। রুকাইয়া শেহবাজের কক্ষ থেকে বেরোতেই জুনায়েদ আচমকায় তার হাত টেনে মহলের এক অন্ধকার নীরব প্রান্তে নিয়ে যায়। আকস্মিক এই টানে রুকাইয়া চিৎকার করার আগেই জুনায়েদ তার মুখ চেপে ধরে। ভয় ও অবাক চোখে রুকাইয়া ছটফট করতে করতে বাহিরের চাদরে আবছা আলোতে জুনায়েদের অবয়ব স্পষ্ট হতে দেখে সে কিছুটা শান্ত হলো।
এরপর জুনায়েদ তাকে ছেড়ে দিয়ে ঠান্ডা কণ্ঠে বলে ওঠে, বাহ, তোমার সাহসের তো কোনো তুলনা নেই মেয়ে। নিজের ভালোবাসার মানুষের সংসার ঠিক করছো। রুকেয়া অল্প কিছু সময় নীরব থাকলেও তীব্র শীতল কণ্ঠে জবাব দেয়। ভালোবাসার মানুষ ছিল, কিন্তু এখন নেই। রুকেয়ার এহেন কথা শুনে জুনায়েদ অবাক হয়ে প্রশ্ন করে, এত দ্রুত ভুলে গেলে তাকে, যার জন্য তুমি এত বছর পাগল ছিলে? রুকেয়ার মুখে এক মৃদু হাসি ফুটে ওঠে এবং শান্তভাবে উত্তর দেয়, যখন নিজের ভালোবাসার মানুষকে চিরতরে হারিয়ে যাওয়ার শোক তীব্র হয়, তখন তার কাছে দুটি পথ থাকে। প্রথম, নিজের জীবনকে শেষ করে দেওয়া, এবং দ্বিতীয়, তাকে ভুলে গিয়ে নতুন করে জীবনে জীবনকে এগিয়ে নেওয়া। আমি দ্বিতীয় পথটি বেছে নিয়েছি। রুকেয়ার কথায় জুনায়েদ এক মুহূর্ত নীরব থেকে তার মুখের দিকে তাকিয়ে প্রশ্ন করে, তবে রুকাইয়া, আমি কোন পথটা বেছে নেব? প্রথমটা? রুকেয়ার কণ্ঠে অস্থিরতা ফুটে ওঠে। চিন্তিত হয়ে সে জুনায়েদের মুখ চেপে ধরে উত্তেজিতভাবে বলে, ছি, এসব কি বলছেন? এমন কিছু ভাবাও যে পাপ। জুনায়েদ নিজ মুখের থেকে রুকেয়ার হাত সরিয়ে মৃদু হাসি দিয়ে বলে ওঠে, ভাবা পাও, কিন্তু প্রথমটা ছাড়া দ্বিতীয়টাও যে বেছে নেওয়া আমার পক্ষে সম্ভব নয় রুকাইয়া। তবে তুমি বলে দাও, এখন আমার কি করা উচিত? জুনায়েদের প্রশ্নে রুকাইয়া স্তব্ধ হয়ে রয় খানিকক্ষণ। ফের কোনো কথা না বলে সেখান হতে ছুটে চলে যায়। রুকাইয়ার ছুটে যাওয়ার পানে অপলক দৃষ্টিতে তাকিয়ে জুনায়েদ বলে ওঠে, যেদিন তুমি আমার থেকে চিরতরে হারিয়ে যাবে, সেদিন আমার সামনে শুধু একটি পথ থাকবে, মৃত্যু। আর আমি তাতে একটুও দ্বিধা না করে পূর্ণ শান্তিতে বরণ করব তাকে। সময় অতি দীর্ঘকাল অতিবাহিত হয়েছে। বহুক্ষণ বাহিরে অবস্থান করতে করতে জবার শরীর শীতল হয়ে অচল হয়ে উঠছিল। যখন সে নিজ শরীরের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ হারিয়ে মাটিতে পতিত হওয়ার উপক্রম, ঠিক তখনই আকস্মাৎ তৌসিফের আগমন ঘটে, যেন সে এই মুহূর্তের জন্যই অপেক্ষারত। তৌসিফ এগিয়ে এসে এক হাতে জবার কোমর শক্তভাবে চেপে ধরে তাকে নিজের কাছে টেনে নিয়ে বলে, আরে ভাবিজান, আপনি ঠিক আছেন তো? জবা ধীর স্থিরে তার আধবোঝা চোখে তৌসিফের দিকে তাকায়। তৌসিফের মুখ চোখে পড়তে সে নিজের সমস্ত শক্তি দিয়ে তাকে ধাক্কা দিয়ে বলে, ছাড়ুন আমাকে, ছাড়ুন বলছি। জবার শক্তিহীন ধাক্কায় বিন্দু পরিমাণও নড়ল না সে। উল্টো তৌসিফ তার কথা উপেক্ষা করে চিন্তিত হওয়ার অভিনয়ে বলে, আরে ভাবিজান, আমি যদি ছাড়ি তাহলে তো আপনি পড়ে যাবেন। আর কিছু বলার পূর্বে শেহবাজ মুষ্টিবদ্ধ হাতে সামনে এসে তৌসিফকে দাঁতের দাঁত পিষে গর্জে উঠে বলে, তৌসিফ, আমার ফুলের থেকে দূরে দাঁড়া বলছি। শেহবাজের অন্তর অগ্নিস্ফুলিঙ্গের মতো জ্বলে ওঠে। তার চোখে এমন ক্রোধের তীব্রতা যেন শত বিদ্যুতের ঝলকানির চেয়েও ভয়ঙ্কর। তৌসিফের বাহুর মধ্যে জবাকে দেখে সেই ক্রোধ দহন হয়ে শিখা তোলে। এক মুহূর্ত অপেক্ষা না করে শেহবাজ বজ্রের মতো ঝাঁপিয়ে পড়ে। এক ঝটকায় জবাকে নিজের বুকে টেনে নিল শেহবাজ। তার শক্ত বাহুর শৃঙ্খলে বন্দী হয়ে জবা কেঁপে ওঠে। আকস্মাৎ শেহবাজের আগমনে তৌসিফ স্তম্ভিত হয়ে পেছনে সরে যায়, কিন্তু সেই অবস্থা তৎক্ষণাৎ আতঙ্কের রূপ নিল যখন শেহবাজের পা বজ্রপাতের মতো তার বুকে আঘাত করে। লাথির প্রচণ্ড আঘাতে তৌসিফ মাটিতে লুটিয়ে পড়ে। তার চোখে বিভ্রান্তি, যেন পৃথিবী তার পায়ের নিচ থেকে সরে গেছে। শেহবাজের ক্রোধের ধ্বংসাত্মক ঝড় তাকে পুরোপুরি গ্রাস করে নেয়। তার গর্জন মহল জুড়ে ধ্বনিত হলো, তলোয়ার আনো, আজ আমি ওই হাত কেটে ফেলবো যে হাত আমার ফুলকে স্পর্শ করার দুঃসাহস দেখিয়েছে। মহল শিহরিত হয়ে ওঠে সেই গর্জনে। দাসীরা ভয়ে ছুটে যায় তলোয়ার আনতে। কেউ তার চোখের দিকে তাকানোর সাহস করল না। চারিদিকে নেমে এলো গভীর নীরবতা। মহলে ঘুমন্ত সকল সদস্য উপস্থিত হলো সেথায়। সাহেলা বানু ছুটে এসে মাটিতে পড়ে থাকা তৌসিফকে দেখলেন। তার চোখে উদ্বেগের ছায়া। তৎক্ষণাৎ তিনি তৌসিফকে আড়াল করে বললেন, শেবাজ, কি হয়েছে? তুমি এমন করছো কেন আমার পুত্রের সাথে? আলেয়া বানু ছেলের ক্রোধান্বিত চেহারা দেখে হতচকিত হয়ে বললেন, শেহবাজ, নিজেকে সামলাও, আমাদের বলো কি হয়েছে। কিন্তু শেহবাজের রাগ তখন দাবানলের মতো ছড়িয়ে পড়ছে। কারো কথা তার কর্ণে পৌঁছাচ্ছে না কোনো ক্রমে। তাকে দেখে এই মুহূর্তে মনে হচ্ছে তার একমাত্র লক্ষ্য যেন প্রতিশোধ। জবা তখন শেহবাজের বুকে মুখ লুকিয়ে কাঁপছে। তার অশ্রুসিক্ত চোখও শেহবাজের ক্রোধের দাবানলকে নিবারণ করতে ব্যর্থ। তলোয়ার হাতে নিয়ে শেহবাজ ধীর পায়ে তৌসিফের দিকে এগিয়ে যায়। তার প্রতিটি পদক্ষেপে যেন মাটির হৃস্পন্দন থেমে যাচ্ছে। তৎক্ষণাৎ জবা ক্লান্ত নিভু নিভু আকুল কণ্ঠে বলে ওঠে,
না, দয়া করে থামুন, এমন করবেন না। কিন্তু শেহবাজের প্রতিশোধ স্পৃহা যেন পাথরে খোদাই করা ছিল অটল অমোঘ। জবা আতঙ্কিত হৃদয়ে তাকে আঁকড়ে ধরে থামানোর প্রাণপণ চেষ্টায় লিপ্ত, কিন্তু তার কাপা হাত শেহবাজের আগুনে লেলিহান শক্তিকে দমাতে সম্পূর্ণ ব্যর্থ হলো। কিন্তু হঠাৎ অপ্রত্যাশিতভাবে জবা ক্লান্তি আর ভয়ের ভারে ভেঙে পড়ে। তার শ্বাস ভারী হয়ে আসে, চোখ ধীরে ধীরে বন্ধ হয়ে যায়, আর এক নিস্তব্ধ অসহায়তায় সে শেহবাজের শক্ত বুকে শিথিল হয়ে লুটিয়ে পড়ে। সেই নিস্তব্ধতার স্পর্শ যেন শেহবাজের ক্রোধের দাবানলে এক অদৃশ্য বৃষ্টির ঝাপটা এনে দেয়। মুহূর্তেই থেমে যায় তার ভেতরের ঝড়। এহেন পরিস্থিতিতে তলোয়ার তার হাত থেকে মাটিতে পড়ে যায়। শেহবাজ থমকে দাঁড়ায়, তার চোখে ক্রোধের পরিবর্তে আতঙ্ক আর অপরাধবোধ। দ্রুত সে জবাকে নিজ কোলে তুলে নেয়। তার শক্তিশালী হাতের স্পর্শে তখন এক ধরনের ভয়ার্থ কোমলতা। শেহবাজের কণ্ঠ ফিসফিস করে উঠল, তবু তার শব্দ যেন পাহাড়ের গর্জনের মতো ভারী। ফুল, চোখ খুলো। বলতে বলতে শেহবাজ জবাকে নিয়ে পদচারণ করে নিজ কক্ষের উদ্দেশ্যে। শেহবাজের অস্থিরতায় হতবাক সকলে। শেহবাজের এই অনুচ্চারিত উত্তেজনা এবং গভীর অস্থিরতা দেখে হতবাক হয়ে যায় উপস্থিত সকলে। আজ তারা প্রত্যক্ষ করে এমন এক শেহবাজকে যে শুধু মির্জানগরে প্রভুত্বশালী অধিপতি নয়, বরং এক প্রেমিক, যার অন্তরের প্রতিটি স্পন্দনে জবা নামের অমলিন এক ভালোবাসা ধ্বনিত হয়। তার বুকে জ্বলে ওঠা এক গভীর আবেগের আগুন, যেন প্রতিজ্ঞাবদ্ধ নিজ অর্ধাঙ্গিনীকে চিরকাল আগলে রাখার। এতক্ষণ যাবৎ ভয়ে গুটিয়ে থাকা তৌসিফ শেহবাজের আকস্মিক পরিবর্তনে মনে মনে বলে ওঠে, জবার প্রতি তোর মনে থাকা ভালোবাসা আমার জানা ছিল, কিন্তু সেটা যে এত প্রখর তা জানা ছিল না। তবে মির্জানগরের আধিপতির উপরে শাসন করা নারীও আগমন ঘটল, যে শেহবাজের মুখ থেকে বের হওয়ার কথা কখনো নড়চড় হতো না। আর সেই শেহবাজের হাত থেকে তলোয়ার পড়ে গেল সামান্য এক নারীর নিস্তব্ধতায়। এহেন কথা বলে তৌসিফ অন্তরস্থ হাসির গভীরে হারিয়ে গিয়ে আবার উচ্চারণ করল, তবে তোকে চিরকালের জন্য আমোচনীয় করে ফেলতে আমার অসংখ্য অস্ত্রের প্রয়োজন নেই, বরং একই অস্ত্র যথেষ্ট, তোর কমল জবা ফুল, যার অবুঝ কমলতায় নিহিত হয়ে রয়েছে আমার অবধারিণ বিজয়। শেহবাজ নিজের কক্ষের দরজা জোরে ধাক্কা দিয়ে খুলে প্রবেশ করল। তার শক্তিশালী বাহুতে বয়ে চলা জবার নিথর দেহ যেন মৃতপ্রায় এক ফুলের মতো। শেহবাজ যখন জবার মুখের দিকে তাকালো, তখন সে স্পষ্ট অনুভব করল জবার শরীর ধূসর রং ধারণ করেছে, যেন প্রাণহীন এক ফুল, যার পাপড়ি ঝরার অপেক্ষায় রয়েছে। এহেন দৃশ্যে শেহবাজের রুহু কেঁপে উঠল তৎক্ষণাৎ। মখমলের বিছানার ওপর সাবধানে জবাকে শুইয়ে দিয়ে শেহবাজ তার শীতল হাতটি জবার কপালে স্পর্শ করতেই এক অস্বস্তিকর শীতলতা অনুভব হলো। সেই শীতলতা যেন শেহবাজের বুকের গভীরে এক অজ্ঞাত আতঙ্কের ঢেউ সৃষ্টি করে, যা তার হৃদয়ের তলদেশ পর্যন্ত পৌঁছালো। চিন্তায় কুঁচকানো রেখা তার কপালে দৃশ্যমান হলো। চারিপাশের পরিবেশে অদৃশ্য ভয় চেপে বসল, যা ঘর জুড়ে এক প্রাণহীন কোলাহল সৃষ্টি করে, যেন এক গভীর নীরবতা বাতাসে ভাসে। এক মুহূর্ত স্থির থেকে শেহবাজ উৎকণ্ঠিত হয়ে দাসীদের হাঁক ছুঁল। তার কণ্ঠস্বর ছিল তুমুল গর্জনের মতো, যা পুরো মহলকে কাঁপিয়ে ফেলার ন্যায়। দাসীরা দ্রুত ছুটে আসতেই শেহবাজ হুকুম ছড়ে, এক্ষুনি গরম তেল নিয়ে আসো, বিলম্ব হলে রক্ষে নেই কারো। শেহবাজের আদেশ শুনে তৎক্ষণাৎ ভয়ে গরম তেল নিয়ে ছুটে আসে দাসীরা। শেহবাজ নিজে তেলের পাত্র হাতে নিয়ে তাতে একবার দৃষ্টি ত্যাগ করে। তখনই একজন দাসী বলে ওঠে, হুজুর দিন, আমরা মালিশ করে দিচ্ছি। দাসীর কথায় শেহবাজ ক্ষিপ্ত কণ্ঠে বলে ওঠে, তোমরা এখান থেকে যাও, কারো প্রয়োজন নেই আমার। শেহবাজের কথায় দাসীরা কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে দ্রুত চরণে ত্যাগ করে কক্ষ। শেহবাজ খানিকক্ষণ নীরবে জবার নির্জীব চেহারার পানে তাকিয়ে থাকে, তার দৃষ্টি গভীর এবং অস্থির। তারপর সে গরম তেলের পাত্রটির খানিকক্ষণ দেখল। ধীরে ধীরে অত্যন্ত যত্নে জবার শীতল হাত ও পায়ে তেল মাখতে শুরু করে। তার শক্ত অথচ স্নেহময় আঙুলগুলি একে একে জবার আঙুলগুলো ঘষে রক্ত সঞ্চালন ফিরিয়ে আনার চেষ্টায় নিমগ্ন হয়ে ওঠে। জবার কোমল মসৃণ ত্বকে নিজ আঙুলে সূক্ষ্ম স্পর্শ যেন এক গভীর অস্থিরতার ঢেউ তুলে দিল শেহবাজের মাঝে। তবু তেল মাখানোর পরও জবার শরীরে সেই শীতলতা যখন কিছুতেই কমল না, তখন শেহবাজের অন্তর্দাহ আরও প্রবল হয়ে উঠল। গভীর উদ্বেগ আর অস্থিরতা থেকে সে গর্জে উঠে বলে,
হাকিমকে আনতে হবে। বলে সে দ্রুত পা বাড়ালো দরজার নিকট। তখনই পেছন থেকে একটা দুর্বল হাত শেহবাজের শক্ত হাত স্পর্শ করে বলে ওঠে, খুশু বাবু। শব্দটা এত মৃদু ছিল যে মনে হলো বাতাসের হালকা ছোঁয়ায় মিশে যাবে। শেহবাজ দ্রুত ঘুরে দাঁড়ালো। তার দৃষ্টি পড়ল জবার শীর্ণ হাতে, যা শক্ত করে তার কবজি আঁকড়ে ধরেছে। জবার চোখের পাতাগুলো কাঁপছে। তার দৃষ্টিতে ভয়ের এক চাপা প্রতিফলন। ফিসফিসে কণ্ঠে অনেকটা কাতর স্বরে জবা বলে উঠল, দয়া করে ওনাকে কিছু করবেন না, চাচিজান কষ্ট পাবেন। শেহবাজ থমকে দাঁড়ালো। তার অন্তরের দহন আবার প্রবল হয়ে উঠল। চোখে একরাশ আগুন নিয়ে জল শক্ত করে সে বজ্র কণ্ঠে বলে উঠল, ফুল, আমার সম্মুখে অন্য পুরুষের নাম নেয়ার জন্য তোমার ভয় হওয়া উচিত। তার কণ্ঠে বিষাদের সাথে লুকিয়ে থাকা ক্রোধ স্পষ্ট হয়ে উঠল। কিন্তু যখন শেহবাজের চোখে ধরা দিল জবার ক্লান্ত অবসন্ন মুখশ্রী, তখন সেই ক্রোধ মুহূর্তেই নিঃশব্দে বিলীন হয়ে গেল। গভীর এক দীর্ঘশ্বাস ফেলে নিজেকে সংযত করে হাত বাড়িয়ে জবার কপাল স্পর্শ করে শেহবাজ। তাপমাত্রা খানিকটা স্বাভাবিক মনে হওয়ায় হাকিমের কাছে ছুটে যাওয়ার পরিবর্তে শেহবাজ এক অদ্ভুত সিদ্ধান্তে উপনীত হয়। হঠাৎ করে শক্ত হাতে নিজের পরিহিত পাঞ্জাবি খুলে দূরে ছুঁড়ে ফেলে সে। জবার অবশ দেহের উপর নরম তুলোর লেপ টেনে দিয়ে এক নিঃশব্দ প্রতিজ্ঞায় সে নিজেই সেই লেপের নিচে আশ্রয় নেয়। ফের জবার শরীরের উপর থাকা শাড়ির আঁচল সরিয়ে নিজের উন্মুক্ত বুকের উষ্ণতা দিয়ে তার শীতল শরীরকে উষ্ণ করতে শেহবাজ জবাকে শক্ত করে নিজের বাহুর মধ্যে জড়িয়ে নেয়। সেই মুহূর্তে তার প্রতিটি স্পর্শে ছিল এক নিঃশব্দ আকুতি, এক অদম্য ইচ্ছা জবার জীবনকে নিজের সমস্ত উষ্ণতা দিয়ে পূর্ণ করে তোলার। জবাকে এত ঘনিষ্ঠভাবে বুকে টেনে ধরতেই শেহবাজের নিঃশ্বাসে এক অব্যক্ত ভারসাম্যহীনতা সৃষ্টি হয়, যেন তার শ্বাস প্রশ্বাসও তার অন্তরের অন্তর্দাহে ভেসে যাচ্ছে ক্রমাগত। তার শুকনো গলায় একাধিকবার অস্বস্তিতে ঢোক গিলে সে মৃদু কণ্ঠে উচ্চারণ করে, ফুল, আমার ভুল হয়ে গেছে। তোমার সাথে এতটা কঠোর হওয়া আমার উচিত হয়নি। এ যেন এক অসাধ্য সাধন হওয়ার ন্যায় ঘটনা, যেখানে মির্জানগরের অধিপতি তার ভুল স্বীকার করেছে। তার নারীর নিকট সেই নারীদেরই সে তুচ্ছ বলে আখ্যায়িত করেছিল কোনো এক সময়। জবা সে যদি শুনতে পেত তার ফুসুবাবুর এহেন ভুল স্বীকার করার আকুল বাক্য, তবে কেমন প্রতিক্রিয়া হতো তার। শেহবাজ নিজ বাক্যের পরিসমাপ্তি ঘটিয়ে জবাকে শক্ত করে জড়িয়ে ধরে আরও কাছে টেনে নেয়। তার শক্ত বুকে ঠান্ডা জবার নিথর শরীর যেন জীবনের উষ্ণতার খোঁজে নড়ে ওঠে, নিজেও জড়িয়ে ধরে শেহবাজকে। জবার কোমল হাতের স্পর্শে শেহবাজ কম্পিত হয়ে চোখ বন্ধ করে নেয় তৎক্ষণাৎ। কিন্তু তার ভেতরের ঝড় তখনও থামেনি, বরং প্রবলভাবে বেড়েই চলছে। শেহবাজ নিচের ভারী হওয়া নিঃশ্বাসে মুখে মৃদু হাসি ফুটিয়ে জবার চুলে আলতো করে হাত বুলিয়ে কর্ণ বরাবর মুখ নিয়ে ফিসফিস করে বলে, বলো তো কন্যা, এই মির্জানগরের জমিদারকে ফুঁসবাবু উপাধি দেয়ায় তোমার কি শাস্তি হওয়া উচিত? শেহবাজের বাক্য জবার কর্ণে আদৌ স্পষ্ট হয়েছে কিনা কে জানে, তবে জবা আকস্মাৎ নড়ে ওঠে, আরও গুটিয়ে শেহবাজের বুকের সাথে লেপটে যায়। জবার এহেন আদরের প্রতিক্রিয়ায় শেহবাজ ফের জবার কর্ণে বলে ওঠে, এই মুহূর্তে জমিদার শেহবাজ মির্জা তোমার ফুঁসবাবু উপাধি প্রত্যাখ্যান করলো কন্যা, কিন্তু তোমার অর্ধাঙ্গ তোমার একান্ত ফুঁসবাবু হিসেবে নিজেকে সঁপে দিল তোমার নিকট। কথাগুলো উচ্চারণের সাথে সাথে শেহবাজ জবার কপালে তার ঠান্ডা মসৃণ অধরটি স্পর্শ করল এক গভীর আবেগে, যেন তার প্রতিটি স্পর্শে সেই অনুভূতি আত্মপ্রকাশ করতে চায়। এরপর পুনরায় কপাল থেকে জবার গালে তার অধরের স্পর্শ করে একটি অদ্ভুত অনুভূতি সৃষ্টি করে, যেখানে শরীরের প্রতিটি অনুভূতি একযোগে জেগে ওঠে এবং জবা এক অদ্ভুত কম্পনে কেঁপে ওঠে। জবার কম্পনে শেহবাজ নিজের অধর জবার নরম অধরের দিকে নিয়ে যায় এক অসীম আকুলতায়। সে নিজেকে আর সামলাতে পারল না, তবুও অধরে অধর স্পর্শ না করে জবার ললাটে এক গভীর চুম্বন রেখে গভীর নিঃশ্বাস ফেলে। ফের শেহবাজ মৃদু কণ্ঠে বলে, রাতের একদম বন্ধকর পরিস্থিতি অতিক্রম করে প্রভাতের সোনালি আবির্ভাব ঘটেছে পৃথিবী জুড়ে। জবার শয়নরত কক্ষের জানালা দিয়ে এক মৃদু ঠান্ডা হাওয়ার ঝলক ভেসে আসে, যা দেহে এক অদ্ভুত শীতলতা তৈরি করছে। রোদের প্রথম রোশনি অতি মৃদুভাবে কক্ষে প্রবেশ করে কক্ষটি আলোকিত করতেই জবা ফুরফুরে শরীরে চোখ মেলে চেয়ে নিজ শরীর থেকে লেপ ঠেলে উঠে বসে। চোখ ডলতে ডলতে আশেপাশে তাকাতে নিজেকে একা নিজেদের কক্ষে আবিষ্কার করে। হতচকিত হয় জবা, মনে মনে বলে ওঠে,
আমি তো বাইরে ছিলাম, এখানে কি করে আসলাম? নিশ্চিন্তার গভীরে নিমগ্ন থাকার মাঝেই আকস্মাৎ জবার চোখ পড়ে নিজের শরীরের উপর। মুহূর্তেই সে নিজের এলোমেলো অবস্থার দিকে তাকিয়ে আতঙ্কিত হয়ে ওঠে। তার শরীরে জড়িয়ে থাকা আঁচল পালঙ্কের নিচে ছড়িয়ে আছে। মুহূর্তেই জবা দ্রুত নিজের হাতে আঁচলটা টেনে শরীরে জড়িয়ে নেয়। লজ্জায় এক অজানা ভয় তাকে গ্রাস করে। সুকুঞ্চিত হয়ে সে অস্পষ্ট কণ্ঠে বলে ওঠে, আমি যতই এলোমেলো হয়ে ঘুমাই, কখনো নিজের শরীর থেকে শাড়ির আঁচল নড়েনি। তবে আজ এমন দশা কেন আমার? জবা নিজেকে প্রশ্ন করে, কিন্তু কোনো উত্তর পায় না। বিরক্ত আর হতাশায় সে কক্ষের প্রতিটি কোণায় চোখ বুলিয়ে খুঁজতে থাকে শেহবাজকে। তবে কোথাও তার উপস্থিতি নেই। এই শূন্যতা তাকে আরও অস্থির করে তোলে। অগত্যা সে নিজের মস্তিষ্কে চাপ প্রয়োগ করে। গতকালের ঘটনাগুলো মনে করার চেষ্টা করে, কিন্তু যা সে মনে করতে চেয়েছিল তা কেবল অন্ধকারে মিলিয়ে যায়। তবে মস্তিষ্কের গহীনে এক ক্ষণস্থায়ী চিত্র ভেসে ওঠে। শেহবাজের ক্রোধিত রূপ যখন সে তৌসিফের হাত কাটতে চেয়েছিল। এই চিত্রের মুখোমুখি হয়ে জবা উদ্বেগে তীব্রভাবে চিন্তা করতে থাকে, হয়তো শেহবাজ সত্যি তৌসিফের হাত কেটে ফেলেছে। কারণ শেহবাজের মুখ থেকে উচ্চারিত প্রতিটি বাক্য কখনোই বৃথা যায়নি। তাই এ ধারণা তার মনে ঘুরপাক খেতে থাকে। তার মনে হঠাৎ এক অপরাধবোধ সৃষ্টি হয় এবং সে নিজের মনে ভেবে ওঠে, আমার জন্যই তৌসিফ ভাইজানের এই পরিস্থিতি হয়েছে। জবার চিন্তার মাঝে কক্ষে আগমন ঘটে রুকাইয়ার। জবা দরজার শব্দ পেতেই ভয়ে নিজেকে ধাতস্থ করে চোখ তুলে যায়। তখনই রুকাইয়ার অবয়ব দেখে কিছুটা স্বস্তি মেলে জবার। তখনই রুকাইয়া জবার সম্মুখে এসে বসে জবার শরীরে হাত দিয়ে তাকে পরখ করে বলে ওঠে, জবা, তুমি ঠিক আছো? রুকাইয়ার প্রশ্নে জবা চোখের ইশারা দিয়ে বলে ওঠে, আপাজান, আমি ঠিক আছি। জবার আশ্বস্ততে রুকাইয়া বলে ওঠে, কাল তো ভয় পেয়ে গিয়েছিলাম তোমার হালাত দেখে। জবা রুকাইয়ার কথায় তার বাণী খানিক তাকিয়ে থেকে উদ্বিগ্ন কণ্ঠে প্রশ্ন করে, আপাজান, আমি কক্ষে কি করে পৌঁছালাম? জবার প্রশ্নে রুকাইয়া শান্ত কণ্ঠে মুখে মৃদু হাসি ফুটিয়ে বলে, ভাইজান তোমার কক্ষে নিয়ে এসেছে জবা। রুকাইয়ার উত্তরে জবা অবাক হয়ে চেয়ে ফের মলিন মুখে অভিমানী কণ্ঠে বলে ওঠে, উনি আমাকে কেন নিয়ে? বলেই ফের অশ্রুসিক্ত নয়নে রুকাইয়ার পানে চেয়ে বলে ওঠে, উনি ভালো না আপা, উনি খুব খারাপ। উনি আমার জন্য আপনার ভাইজানের হাতও। সম্পূর্ণ বাক্য শেষ হওয়ার পূর্বেই রুকাইয়া বলে ওঠে, না জবা, তৌসিফ ভাইজানের কিছু হয়নি, সে একদম ঠিক আছে। রুকাইয়ার কথায় জবা অবাক হয়ে যায়। তখনই রুকাইয়া চোখের ইশারায় তাকে আশ্বস্ত করে বলে ওঠে, তৌসিফ ভাইজান একদম ঠিক আছে, চিন্তা করো না তুমি। আর যাকে তুমি খারাপ বলছো সে তোমাকে অচেতন হতে দেখে সবকিছু ভুলে চিন্তিত হয়ে তোমাকে নিয়ে কক্ষে চলে আসেন। জবা, তুমি একবার যদি গতকালে ভাইজানের অস্থির রূপ দেখতে, তবে তাকে খারাপ কখনোই বলতে না। রুকাইয়ার কথায় জবা থ হয়ে বসে রয়। তখনই রুকাইয়া জবাকে প্রশ্ন করে ওঠে, জবা কাল তোমাদের মধ্যে কি হয়েছিল? রুকাইয়ার প্রশ্নে জবা মলিন মুখে সব খুলে বলতে রুকাইয়া বলে ওঠে, জমা, তুমি কি ভাইজানের চোখের দিকে তাকিয়ে বুঝতে পারো না সে তোমাকে কেন বিবাহ করেছে? আপাজান, চোখ দেখলে কি করে বুঝবো সে আমায় কেন বিবাহ করেছেন? জবার অবুঝ প্রশ্নে রুকাইয়া মৃদু হাসির রেখা টেনে বলে ওঠে, জবা, শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গ মিথ্যা বললেও মানুষের চোখ কখনো মিথ্যা বলে না। চোখ যে মানুষের কথা বলে, যেমন তোমার চোখ দেখে আমি তোমার মনের কথা বুঝেছি। রুকাইয়ার কথায় জবা অবাক হয়ে চেয়ে রয়। তখনই রুকাইয়া কিছু একটা ভেবে গম্ভীর মুখে ফের বলে ওঠে, তুমি জানো ভাইজান তোমার উপর রাগ করে শিকারে চলে গেছেন। কবে আসবেন তার কোনো ঠিকই নেই। এখন তুমি একা একা শান্তিতে থেকো। রুকাইয়ার কথায় জবার মন কুঠুরিতে নেমে আসে এক অপ্রতিরোধ্য ঝড়। তার চোখে স্পষ্ট ভেসে ওঠে বিরহের যন্ত্রণা। তবুও জবা বোকার মতো বলে ওঠে, আপাজান, উনি কেন আমার উপর রেগে গেল? উনি কেন আমার উপর রেগে চলে গেলেন? আমার উপর এত রাগ থাকলে উনি আমাকে দিয়ে আসতেন আব্বা আম্মার কাছে। জবার কথায় রুকাইয়া মনে মনে বলে ওঠে, প্রতি বছর এই দিনে ভাইজান তার সভাসদের সাথে শিকারে যান। এটা মিজাননগরের জমিদারের নিয়ম। তোমার অসুস্থতার কারণে ভাইজান বলতে পারেনি তোমায়, তাই তিনি আমায় জানাতে বলেছেন তার প্রস্থানের কারণ। কিন্তু আমি আসল কারণ তোমায় বলবো না বোকামে। এই দূরত্বে না হয় নিজের অনুভূতিটা ভালোভাবে বুঝে নাও।
নিজের মনের ভাবনা ভেঙে রুকাইয়া ধমক দিয়ে বলে ওঠে, আব্বা আম্মার কাছে চলে যেতে চেয়েছো বলে কাল এত বড় শাস্তি তোমায় দিয়েছিল, অথচ আজ সেই একই কথা বলছো। ভাইজান ঠিক করেছে তোমার উপর রাগ ভাইজান ঠিকই করেছেন তোমার উপর রাগ করে চলে গিয়ে। রুকাইয়ার কথায় জবা অশ্রুসিক্ত নয়নে তাকিয়ে কিছু বলতে যাবে, তখনই রুকাইয়া সেখান থেকে মেকি রাগ দেখিয়ে বেরিয়ে যায়। আর জবা সে মলিন মুখে সিক্ত নয়নে চেয়ে থাকে রুকাইয়ার প্রস্থানের পানে। জবার মন খারাপ প্রতিটি ক্ষণে আরও তীব্র থেকে তীব্রতর হয়ে ওঠে। শেহবাজের অনুপস্থিতি তার অন্তরের গভীরে অজানা এক বেদনার স্রোত বইয়ে দেয়, যা নিভৃতে ধিকি ধিকি জলে। সে বারবার নিজেকে প্রবোধ দিতে চায়, মনকে শান্ত করতে চায়, তবুও সেই অদৃশ্য শূন্যতার ভার তার বুকের ভেতর ছাপ ফেলে যায়। নিজের অনুভূতিকে দমিয়ে রাখতে প্রাণপণ চেষ্টা করে বলে ওঠে, শাস্তি দিয়েছেন আমাকে, কষ্ট পেয়েছি আমি। আর ফুসো মশাই দেখায় রাগ, দেখা গিয়ে তাতে আমার কি? আপা যান, উনি কবে আসবেন? নিজের সহিত কথাগুলো বলে জবা অস্থির মনে বারান্দার এক কোণে আশ্রয় নেয়, বাইরের প্রকৃতি পরিদর্শনের উদ্দেশ্যে। বাহিরে দৃষ্টি তাক করতেই নয়নে পরিস্ফুটিত হয় মনোমুগ্ধকর দৃশ্য, যেখানে গাছের পাতাগুলো হাওয়ায় ছোঁয়ায় দুলছে, আকাশ জুড়ে পাখিদের আনাগোনা। অথচ আজ সেই সৌন্দর্যের আবেশেও তার মনের শূন্যতা পূর্ণ হয় না। শেহবাজের রাগ করে শিকারে যাওয়ার ঘটনা তার চারপাশে এক অদ্ভুত নীরবতার জাল বিছিয়ে দেয়। প্রকৃতির মাধুর্য তার কাছে আজ বিষাদময় হয়ে ওঠে, আর সেই বিষণ্ণতা তাকে প্রতিটি মুহূর্তে আরও গভীর অসহায়তার দিকে টেনে নিয়ে যায়। তৌসিফ নিজের কক্ষে অস্থির পদচারণায় নিমগ্ন, যেন তার মনের অশান্তি মাটির উপর প্রতিটি পদক্ষেপে ফুটে উঠছে। শেহবাজের অনুপস্থিতি তার কাছে এক মুক্তির শীতল হাওয়া। গতকালের ঘটনার পর সাহেলা বানুর সতর্ক পরামর্শ ছিল কিছুদিন মহল থেকে সরে থাকার, কিন্তু শেহবাজের প্রস্থান তাকে নতুন করে সাহস জুগিয়েছে। নিজের জায়গা থেকে যাওয়ার এই সুযোগকে সেই শক্তি হিসেবে ব্যবহার করতে দৃঢ় প্রতিজ্ঞ। তার মনের গভীরে একটি মাত্র চিন্তা, কিভাবে শেহবাজকে ধ্বংস করা যায়, কিভাবে তার শক্তি, প্রভাব আর এই মহলের সর্বস্ব দখলে নেওয়া যায়। এই প্রতারণার জাল বুনতে বুনতে সে এতটাই তন্ময় যে সাহেলা বানুর উপস্থিতি টের পায়নি। হঠাৎ তার কানে শান্ত অথচ চূর্ণ কণ্ঠ ভেসে আসে, তৌসিফ পুত্র, তুমি জবার থেকে নিজের দূরত্ব বজায় রাখবে। তার ভালো মন্দ দেখার তোমার প্রয়োজন নেই। মনে রাখবে, সে এবার শিকারে গিয়েছে ঠিকই, কিন্তু এখানে জবার উপর নজরদারি করতে অনেককে রেখে গিয়েছে। তাই সাবধান হও, আমি চাই না তুমি কোনো বিপদে পড়ো। তৌসিফ তার মায়ের দিকে তাকিয়ে মৃদু হেসে বলে, আম্মি যান, আপনি নিশ্চিন্তে থাকুন, এখান থেকে প্রতিটি কদম আমি ভেবে চিন্তে রাখবো। সাহেলা বানুর নিকট তৌসিফের বলা কথা অদ্ভুত ঠেকতে তিনি ভ্রুকুটি করে সন্দিহান কণ্ঠে বলেন, মানে? তৌসিফ সাহেলা বানুর পানে একবার তাকিয়ে বলে ওঠে, না মানে আমি বলতে চাচ্ছি, আপনি যা বলছেন আমি সেইভাবেই চলবো। পুত্রের কথায় সন্তুষ্ট হয়ে সাহেলা বানু ধীর পায়ে ফিরে যান, কিন্তু তৌসিফের অন্তরের গভীরে এক দ্রুত ষড়যন্ত্রের বীজ ইতিমধ্যে গভীর শিকড় গেড়ে বসেছে। তার নিষ্পাপ মুখের আড়ালে এক কুটিল পরিকল্পনার ছায়া ক্রমেই ঘনীভূত হচ্ছে, যা সময়ের সাথে সাথে ভয়ঙ্কর পরিণতির দিকে এগিয়ে যাবে। ধরণী জুড়ে শীতের সূক্ষ্ম অথচ দৃঢ় উপস্থিতি, হিমেল বাতাসে ঠোঁটের শুষ্কতা যেন সময়ের নির্মমতার প্রতিচ্ছবি, আর সূর্যের কোমল রশ্মি রূপালী কম্বলের মতো আলিঙ্গন করে রেখেছে প্রকৃতিকে। সেলিম ও সেই শীতল নিস্তব্ধতার মধ্যেও গভীর মনোযোগে মাটির সাথে সংলগ্ন। তার শরীরে শীতের কোনো উষ্ণ পোশাক নেই, অথচ এক বিন্দু শঙ্কার চিহ্ন নেই চোখে মুখে, যেন সূর্যের উষ্ণতা তার একমাত্র সান্ত্বনা, একমাত্র রক্ষা কবচ। রোদের সোনালি আঁচল তার ক্লান্ত পিঠে ছায়া ফেলে, আর হিমেল বাতাসের সঙ্গে মিশে থাকা শীতলতা যেন তার সাহসিকতার গৌরবকেই বাড়িয়ে তোলে। কঠোর পরিশ্রমেও তার অভিব্যক্তি অটুট, এ যেন প্রকৃতির সাথে এক নিঃশব্দ বোঝাপড়া। শায়নুর মহলের কক্ষের জানালার পাশে নীরব দাঁড়িয়ে চুপিস্বরে দৃষ্টি নিবদ্ধ করে আছে সেলিমের উপর। তার অবুঝ মনে কৌতূহলের আগুন জ্বলছে, যা নিঃশব্দে ছড়িয়ে পড়ছে হৃদয়ের গভীরে। চিন্তার জালে আষ্টে বাধা মাথায় অগণিত প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, প্রতিটির উত্তর যেন অধরা অদৃশ্য। এই প্রশ্নের ভর সহ্য করতে না পেরে নিজের অন্তরের সকল প্রশ্নের জট খুলতে শাহনুর সকলের দৃষ্টির অগোচরে পায়ে পায়ে ছুটে যায় সেলিমের নিকট। নুড়ি পাথরের ক্ষীণ পদক্ষেপে সুর ধীরে ধীরে ছড়িয়ে পড়ে নিজস্বতার বুক চিরে।
মৃদু পায়ের শব্দেই তার আগমন জানান দেয় এক অনন্য উপস্থিতি। সেলিম নিজের কাজে নিমগ্ন থাকলেও শব্দের সূত্র ধরে মুখ তুলে পেছনে ফিরে তাকায়। তার ক্লান্ত মলিন ঠোঁটে ফুটে ওঠে এক নিঃশব্দ মুচকি হাসি, যেন সূর্যের আভায় জ্বলজ্বল করা এক কোমল দীপ্তি। তখনই শাহিনুর প্রশ্ন করে ওঠে, সেলিম, তুমি শীতে গরমের বস্ত্র পরিধান করনি কেন? শাহিনুরের সরল প্রশ্নের উত্তরে সেলিম হালকা হাসি ছড়িয়ে আঙুল উঁচিয়ে সূর্যের দিকে ইঙ্গিত করে বলে। সেলিমের কণ্ঠে ভরসা ও বিশ্বাসের অপার গভীরতা। সে বিস্ময় ভরা ডাগর চোখে সেলিমের উজ্জ্বল মুখের দিকে এক দৃষ্টিতে চেয়ে থাকে। হঠাৎ সেই চেহারার দর্শনে শাহিনুরের বক্ষে অনুভব হয় একটি অচেনা অনুভূতি, যা সে আগে কখনো অনুভব করেনি। ফের শাহিনুরের ঠোঁট থেকে আর কিছু উচ্চারিত হওয়ার আগেই সেলিম নিজেই প্রশ্ন করে বসে,